নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি অ্যাকশন রিয়াকশন। আর আজকের অ্যাকশন রিয়াকশন অবশ্যই সর্বভারতীয় স্তরেই আমাদের নজর রাখতে হবে, কারণ সব খবর এখন সর্বভারতীয় স্তরে এসেই জড়ো হয়েছে। কারণ দীর্ঘদিন ধরে 2014 সাল থেকে বিজেপি সরকারকে উৎখাত করার জন্য একে একে জোট বেঁধেছিলেন কংগ্রেস, সিপিএম, ডিএমকে, আরও অনেক, আপ থেকে শুরু করে সেই জম্মু অ্যান্ড কাশ্মীর পর্যন্ত একে একে সবাই জোট বেঁধেছিলেন যাতে ভারতবর্ষের মসনদ থেকে বিজেপিকে হটানো যায়। কিন্তু সবথেকে দুর্ভাগ্যজনক যে ঘটনা ইতিমধ্যেই ঘটে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, তা মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন কল্পনাতেও ভাবতে পারেনি। তার স্বাদের লাউ ফেটে চুরমার হয়ে গিয়েছে। কারণ এই ফেটে যাওয়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে সবথেকে বড় কারণ হচ্ছে দলের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেনি। আর মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ন্ত্রণ রাখতে না পারার কারণে আজকে একটা 98 সালে তৈরি হওয়া একটা বিরোধীতে থাকা দল পরবর্তীতে 2011 থেকে 26-এর দোরগোড়া পর্যন্ত এসে তারা সরকারে থাকা সেই দলটা তাসের ঘরের মতো না বললেও কিভাবে ভেঙে পড়েছে আজ আর বলার অপেক্ষা রাখে না। তাই অপারেশন লোটাসে মধ্যে দিয়ে শুদ্ধিকরণ চলছে। সেই শুদ্ধিকরণে আজকে অনেক সাংসদ তারা মুচকি হেসে মমতাকে মুখ ভেঙিয়ে অনেকেই তারা আজকে তৃণমূলের ঘর ছেড়ে বিজেপির ঘরে পৌঁছানোর অপেক্ষা করছে সেই সমস্ত সাংসদরা যারা এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে ঘুরে বেরিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় আশেপাশে থাকার জন্য একে অপরকে অনেক রকম কুকথা তারা বলেছেন। তবে আজকে তারা মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলেও তাদের কিছু যায় আসে না, কারণ তাদের পাশে কে রয়েছে তারা এখন তা স্পষ্ট জেনে গিয়েছে। তাই দিল্লির ইন্ডিয়া জোট, সেদিকে আমাদের নজর রাখতেই হচ্ছে, কারণ সেখানে অনেক কিছু ঘটনা ঘটছে যেটা রাজ্যবাসীর কাছে জানা অত্যন্ত প্রয়োজন। কারণ ধান্দাবাজদের চিনতে হবে, ধান্দাবাজদের সম্পর্কে জেনে নিতে হবে। যারা ধান্দাবাজি করতে রাজনীতিতে এসেছেন তারা সারা জীবন এটাই করে যাবেন। শুধু সময়ের অপেক্ষা করেন কখন সরকার বদল হবে আর কখন হরিণের মতো লাফ দিয়ে অন্য জায়গায় চলে যাবে। তো চলুন আজকে দেখে নেব আজকের অ্যাকশন রিয়াকশানে। অবশ্যই আপনাদের নজর রাখতেই হবে, কারণ অ্যাকশন রিয়াকশান মানেই সেখানে দুটোই থাকবে, অ্যাকশান এবং রিয়াকশান। বহুকাল আগের কথা, তখন অভিনেতা রঞ্জিত মল্লিক তরুণ ছিলেন। তার একটা সিনেমা বেরিয়েছিল বিদ্রোহী। সিনেমাটা বিদ্রোহী হলেও অনেকেই সেই সিনেমাটা হয়তো মাঝে মধ্যে মনে করতে পারেন, নামটা যেহেতু এখন বিদ্রোহী উঠে আসছে তাই বিদ্রোহীর কথাটা হঠাৎ মনে পড়ে গেল। কিন্তু ইন্ডিয়া মমতা, এনডিএতে তৃণমূল, অভিষেক সহ হারাধনের রইল বাকি কটা? কারণ তৃণমূলের প্রায় 20 জন বিদ্রোহী সাংসদ বিজেপির নেতৃত্বাধীন এনডিএতে যোগ দিতে ইতিমধ্যে লোকসভার স্পিকার ওম বিড়লাকে তারা চিঠি দিয়েছেন। তবে হারাধন বলতে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কেই মূলত বোঝানো হচ্ছে। কারণ অভিষেক সহ বাকিরা কে রইল? আগেই হাতছাড়া হয়েছে বিধানসভার পরিষদীয় দল, আর আশঙ্কা সত্যি করেই লোকসভাতেও সংসদীয় দল হাতছাড়া হলো সাদের মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে বসে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর সাথে যখন ইন্ডিয়া জোটের বৈঠক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক সেই সময় তার সাদের সংসার ভেঙে খান খান হয়ে গিয়েছে। তৃণমূলের প্রায় 20 জন বিদ্রোহী সাংসদ, টিএমসি রিবেল এমপি বিজেপির নেতৃত্বাধীন এনডিএতে যোগ দিতে সেই সময় লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিলেন। তারা দাবি করেছেন সংখ্যাটা আরও বাড়বে।
তাহলে তৃণমূলে থাকছে মমতা এবং অভিষেক। এই প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রইলেন মাত্র গুটি কয়েক সাংসদ। সেই সংখ্যাটা একেবারে চমকে দেওয়ার মতন। কারা কারা রইলেন? কারা কারা রইলেন? সোনিয়া রাহুল গান্ধীর সাথে ওদিকে পেছনে আরো অনেককেই দেখতে পাওয়া যাচ্ছিল। অবশ্যই সেখানে বিহারের অখিলেশ যাদব, এছাড়াও যোগ দেয়নি ডিএমকে এবং আপ। আর এই তারা না থাকায়, কারণ চন্দ্রবাবু নাইডুকে নিয়েই মূলত বিরোধী দলটা শক্তপোক্ত করতে চেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই চন্দ্রবাবু নাইডু তিনি তো এখন বেঁকে বসেছেন। আর তার সাথে বিদ্রোহী হয়েছে দলের সাংসদ বিধায়করা। পরিষদীয় দলের মালিকানা হাতছাড়া হয়েছে তৃণমূল নেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের। 80 জনের মধ্যে 58 জন বিধায়কই নেত্রীর সঙ্গ ত্যাগ করেছেন, আরও সেখানে 2 জন যুক্ত হচ্ছেন। সেই থেকেই শোনা যাচ্ছিল একই নকশায় সংসদীয় দল ভেঙে তছনছ হয়ে যাবে। সেই জল্পনার মাঝেই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে রবিবার দিল্লিতে উড়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা সে ছবি দেখেছেন। সোমবার সকাল থেকেই শুরু হয় বৈঠক। সেই বৈঠকে নজিরবিহীন ছবি সামনে আসে। দেখা যায় বৈঠকের শুরুতেই সোনিয়া গান্ধীকে জড়িয়ে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বলছে আমাকে বাঁচান, আমি যে কংগ্রেসকে একদিন অচ্ছুত বলে চলে এসেছিলাম, আজ আপনি আমাকে বাঁচান। এই বৈঠকে একেবারে পাশে বসতে দেখা যায় তৃণমূলের সুপ্রিমোকে। রাজধানীতে সেই বৈঠক চলাকালীনই ভেঙে টুকরো টুকরো হয়ে গেল তৃণমূলের সংসদীয় দল। বস্তুত ছবি যা দাঁড়িয়েছে তাতে বলাই বাহুল্য মমতার ইন্ডিয়া আর তৃণমূল এনডিএতে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আগেই বিদ্রোহ ঘোষণা করেছিল কাকলি ঘোষ দস্তিদার, এবং সেই এনডিএ ব্লকে যুক্ত হতে চেয়ে সই করেছেন কে জানেন? কাকলি ঘোষ দস্তিদার, বারাসাতের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় হাওড়া, শতাব্দী রায় বীরভূম, অসিত মাল বোলপুর, বাপি হালদার মথুরাপুর, জুন মালিয়া মেদিনীপুর, জগদীশ বাসুনিয়া কোচবিহার, কালীপদ সোরেন ঝাড়গ্রাম, অরূপ চক্রবর্তী বাঁকুড়া, পার্থ ভৌমিক ব্যারাকপুর, শর্মিলা সরকার বর্ধমান পূর্ব, ইউসুফ পাঠান বহরমপুর, দেব অর্থাৎ ঘাটাল, আবু তাহের মুর্শিদাবাদ, খলিলুর রহমান জঙ্গিপুর, রচনা বন্দ্যোপাধ্যায় ধোঁয়া উঠছে প্রচুর কারখানা হুগলি। রয়েছেন আরও বেশ কয়েকজন সাংসদদের নাম। কিন্তু অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মহুয়া মৈত্র, সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কীর্তি আজাদ এবং সায়নী ঘোষ। এদিকে বিদ্রোহী সাংসদদের দাবি তাদের শিবিরেও সংখ্যাটা আরও বাড়বে। আর এই পরিস্থিতিতে আরও বেশ কয়েকজনের নাম নিয়ে চলছে চূড়ান্ত জল্পনা। এক্ষেত্রে আগামী দিনে তৃণমূলের প্রতীক কার দখলে থাকবে তা নিয়েও তৈরি হয়েছে নতুন সমীকরণ, নতুন জটিলতা। তবে অনেকগুলো প্রশ্ন উঠে আসছে। আগামী দিনে যদি তর্কের খাতিরে ধরে নেওয়া যায়, এরাই বিজেপির টিকিটে বাংলার লোকসভা নির্বাচনে দাঁড়াবে। কিন্তু তৃণমূলের যে সংগঠন, যে শাখা, যে বুথ লেভেলে তাদের যে সংগঠন, সেই সংগঠন এত অল্প সময়ের মধ্যে কি করে বিজেপি তারা তৈরি করবে? যারা একদিন এই কাকলি ঘোষ দস্তিদার, জুন মালিয়া, অরূপ চক্রবর্তী, দেব, বাসুনিয়া, ইউসুফ পাঠানদের হয়ে অপারেশন করেছিল, তারা তো তৃণমূল থেকে বিজেপিতে যেতে পারবে না। কারণ শ্রমিক ভট্টাচার্য তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে তৃণমূলের জন্য বিজেপির দরজা বন্ধ রয়েছে। তাহলে সংগঠনটা কি করে করবে? ওদিকে সুনীল বানসাল তিনি বলেছেন
একে নেব না, ওকে নেব না, তাকে নেব না বললে চলবে না। কিন্তু পরিস্থিতি যে জায়গায় এসে দাঁড়াচ্ছে, তাতে তৃণমূলের এই 20 জন সাংসদ 2029-এর লোকসভা নির্বাচনে তারা কোন টিকিটে দাঁড়াবেন। কারণ এখানে আসল এই তৃণমূলের মালিকানা কার সেটা নিয়ে বিস্তর প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নের মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শোভনদেব চট্টোপাধ্যায় তারা অলরেডি কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন যে তৃণমূলের এই যে মালিকানা নিয়ে দড়ি টানাটানি চলছে, আর এরই মাঝে সেই যাকে দুধ কলা দিয়ে কালসাপ পুষেছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের বিরোধী দলনেতা তৈরি হয়েছেন, এবং তার যে এই পদ সেটাকে নিয়েই চ্যালেঞ্জ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শোভনদেব চট্টোপাধ্যায়, যা আগামী 11 তারিখ এই মামলার শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টের। কিন্তু তৃণমূল কংগ্রেসের মালিকানা নিয়ে যখন প্রশ্ন উঠছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌগত রায় থেকে শুরু করে সর্বোপরি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, এদের তাহলে সিম্বলটা কি হবে? তাহলে এদের সিম্বলটা কি হবে? ওদিকে মহুয়া মৈত্রকে আরও একটা নতুন রাজনৈতিক দল হতে চলেছে, সেই রাজনৈতিক দলে টানাটানি চলছে, মহুয়া মৈত্রকে তারা স্বাগত জানাতে চাইছে। ওদিকে ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে রাজধানীর বুকে দাপিয়ে বেড়ানো সেই ককরোচ জনতা পার্টি জেপিসি, তারাও কিন্তু ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। আগামী দিনে সর্বভারতীয় স্তরে যেমন আপ উঠে এসেছিল আন্না হাজারের হাত ধরে, আবার সেই আন্না হাজারের হাত ধরেই একেবারে দিল্লির রাজপথে নেমে পড়েছিল ককরোচ জনতা পার্টি। তাই স্বাভাবিকভাবেই সর্বভারতীয় রাজনীতিতে নির্দিষ্ট করে সৎ অসৎ কাউকে তকমা দেওয়া সম্ভব নয়, কারণ এক সময় এনডিএর শরিক ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে অনেকের মনে আছে 2010 সালের সেই পুরসভার নির্বাচনে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কলকাতা পুরসভায় পা রাখতে পেরেছিল ভারতীয় জনতা পার্টি। সুব্রত মুখোপাধ্যায় যে সময় কলকাতা পুরসভার মেয়র হলেন, এবং সেই মেয়রের যারা সমর্থন ছিলেন, সেই সমর্থনের মধ্যে বিজেপি কাউন্সিলররাও ছিল। অর্থাৎ আজকে রাজনৈতিক বিশ্লেষকরা তারা বলছেন যে খাল কেটে কুমির নিয়ে এসেছিল, কিন্তু সেই কুমির আজকে মমতাকে যে পুরোটাই গিলে নিয়েছে এ কথা বলার অপেক্ষা রাখছে না। কিন্তু প্রশ্ন হচ্ছে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের কাছে, আজকে যারা প্রতিদিন যারা মার খেয়েছিল যে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের কাছে, যে সমস্ত সাংসদরা আজকে লাফাতে লাফাতে বিজেপিতে চলে যাচ্ছেন, তাদের যারা কর্মী সমর্থক ছিলেন, তাদের যারা অনুগামী ছিলেন, তাদের দ্বারাই একদিন তারা আক্রান্ত হয়েছিলেন। আজকে সেই সমস্ত বিজেপি কর্মী সমর্থকরা তারা কি সেটা ভুলে যাবেন? আজকে দিনের পর দিন ঘর ছাড়া, দিনের পর দিন পরিবার ছাড়া সেই সমস্ত বিজেপি কর্মীদের কথা নেতৃত্ব কি মনে রাখবেন না? নেতৃত্ব কি তাদের দিকে নজর রাখবেন না? যদি তাদের দিকে নজর রাখেন, তাহলে এই সমস্ত সাংসদদের, এই সমস্ত বিধায়কদের যারা একেবারে অত্যন্ত ঘনিষ্ঠ, যাদের অনুপ্রেরণায় তারা এলাকায় পাড়ায় দাপিয়ে বেরিয়েছে, গলায় 4টে মোটা সোনার চেন, হাতে 4টে সোনার আংটি এবং সাদা জুতো, সাদা পায়জামা পাঞ্জাবি পরে বগলের তলায় পারফিউম দিয়ে বিজেপিকে ঠেঙিয়েছিল, সেই সমস্ত নেতৃত্বের অনুগামীদের কি হবে? আর সেই সমস্ত নেতৃত্বের অনুগামীরা হঠাৎ করে রাতারাতি তারাও বিজেপি হয়ে যাবে। যেদিন তৃণমূল এর কাছে মার খেয়েছিল বিজেপি কর্মী সমর্থকরা, সেদিন তারা যেখানে পড়েছিল, আগামী দিনে সেই কুয়োতেই তাদের যে পড়ে থাকতে হবে, নিঃসন্দেহে এটা আর বলার অপেক্ষা রাখে না। তাই অবশ্যই রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং অবশ্যই সর্বভারতীয় বিজেপির যারা নেতৃত্ব রয়েছেন, অর্থাৎ নীতিন নবীন থেকে শুরু করে সুনীল বানসাল থেকে শুরু করে এবং এ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছ থেকে আমাদের একটা অবশ্যই আবেদন থাকবে, যে সমস্ত সাংসদরা, যে সমস্ত বিধায়করা বিজেপিতে যাবে বলে প্রস্তুতি নিচ্ছেন, যারা এনডিএর শরিক হবেন বলে প্রস্তুতি নিচ্ছেন, তাদের অন্তত অনুগামী এবং তাদের যারা অনুপ্রেরণায় কাজ করে গিয়েছিল
তাদের অনুপ্রেরণায় আপনাদের ঘরের ছেলে বা মেয়ে যারা বিজেপি করার অপরাধে ঘর ছাড়া হয়েছে, মার্ডার হয়েছে, তাদের প্রাণ চলে গিয়েছে, তাদের কথা একবার অবশ্যই মনে রাখবেন। আজকে দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্মে অ্যাকশন রিয়াকশন কেমন লাগলো অবশ্যই মতামতে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।